চিটাগাং পোর্ট। চিটাগাং পোর্ট হইল বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের না, যে কোনো দেশের জন্যই, দেশের অর্থনীতি বা ইন্টারনাল সিকিউরিটি বা অনেক কিছুর ক্ষেত্রেই হচ্ছে পোর্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সম্প্রতি বাংলাদেশের পোর্ট নিয়ে যা শুরু হয়েছে, তাটা দেখে মনে হয়েছে যে আসলে বাঙালি তো মানে কাগজে কলমে হচ্ছে পড়ালেখা শিখছে জাতি, কিন্তু আসলে টেকনিক্যালি এই জাতি আসলে ততটা উন্নতি করতে পারে নাই বা আমরা পারি নাই। এটার জন্য অনেক কারণ হইতে পারে, কারণ আমরা তো আসলে হলো আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলোর দিকে তাকাইলে আমরা আসলে সেরকম বড় কোনো রাষ্ট্রের সাথে প্রতিযোগিতাও করি না, যার কারণে আমাদের টেকনিক্যাল ডেভেলপমেন্টও হয় না। আপনি যদি সর্বোচ্চ দেখেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এবং এটা এশিয়ার সব থেকে ক্ষমতাশীল রাষ্ট্র। আপনি ওয়ার্ল্ডের পরাশক্তি হিসাবেও ধরতে পারেন, তাদেরকেও ধরতে পারেন না, তাদের একটা অবস্থান আছে সামরিক দিক থেকে, সব দিক থেকে। তারা তাদের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল অনেক বড়, সেটা আস্তে আস্তে কিন্তু তারা ওইটা জায়গা থেকে চলে আসছে। কারণ কি জানেন? কারণ হলো তারা চিন্তা করে দেখছে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে ওয়ার্ল্ডকে বা পৃথিবীকে শাসন করা যাবে, মানে শাসন করার কোনো অপশন নাই। তাইলে কি করতে হবে? পৃথিবী শাসন যেই জায়গাটায় করতেছে, যেই জায়গা দিয়ে পৃথিবী চলতেছে, তারা ওই জায়গা থেকে ঢুকা স্টার্ট করছে। সেরকম আপনি ধরেন আইটি সেক্টর বলেন, টেকনোলজি বলেন, আর তারপরে আর্মস বলেন, মানে বিমান, যুদ্ধ বিমান, মানে আপনার হচ্ছে এইটা সেটা টেকনিক্যাল ডিভাইস তৈরি করা থেকে অন্য সব কিছু, যেই সব জিনিসগুলো হচ্ছে অন্যান্য কান্ট্রিতে দরকার, ঠিক ওই সব জিনিসের দিকে ওরা স্টার্ট করছে। হ্যাঁ, এবং এইটা করতে যাইয়া ওরা একবারও চিন্তা করে নাই, যেমন মনে করেন ইন্ডিয়াতে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে, মানে আপনার টেকনোলজিস্ট কোম্পানিগুলোর কিন্তু ইন্ডিয়াতে তাদের ফ্যাক্টরি আছে। এখন কথা হইলো, তাহলে ইন্ডিয়া কেন ওই ফ্যাক্টরিগুলোকে হইলো ওই দেশে করতে দিল, এবং ওই দেশে কেনই বা হচ্ছে অন্যান্য দেশের বড় বড় কোম্পানিগুলো এসে ইনভেস্ট করলো? কারণ কি জানেন? আপনি কখন হচ্ছে আমাকে ইনভেস্ট করবেন? আপনি যখন দেখবেন যে আমার মেইনটেনেন্স ক্যাপাসিটি ভালো, আপনি তখন আমার পেছনে ইনভেস্ট করবেন। জায়ান্ট অর্গানাইজেশনগুলো অনেক ছোট ছোট কোম্পানিকে কি করে ইনভেস্ট করে? এটার কারণ হইল যে ওই কোম্পানি অ্যাসেস করে দেখে যে এই কোম্পানিকে যদি আমি ইনভেস্ট করি, তার যে হচ্ছে টেকনিক্যাল ক্যাপাসিটি আছে, তার যে হচ্ছে মার্কেট রিসার্চ আছে, ও যে প্রোডাক্ট করে তার উপরে যে মার্কেট রিসার্চ আছে, এটা যদি ও 2 বছর কন্টিনিউ করে তার ক্যাপাসিটি দিয়ে, যোগ্যতা দিয়ে, তাহলে তার ইনভেস্ট করা অর্থ খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে ইনভেস্ট করে মূলত সারা বিশ্বের ফাইন্যান্সিয়াল যে টেকনিক, এইটা ইনভেস্টমেন্ট হোক আর যাই হোক, সব এই ধরনের ক্যালকুলেশন করেই কিন্তু হয়। এখন আমাদের দেশে সেফ কি আছে? সেফ গার্মেন্টস আছে। তাছাড়া কি আছে? আপনি কি নিয়ে কম্পিটিটর করবেন ওয়ার্ল্ডের সাথে? আপনার দেশ তো ছোট, আপনার দেশে আর অন্য কোনো কিছু নাই, আপনার কাছে গার্মেন্টস ছাড়া কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি রপ্তানি করতে পারবেন। যে কথায় আসতেছিলাম সেটা হইলো যে ইনভেস্টমেন্ট। আমাদের দেশে ইনভেস্টমেন্ট কেন হবে? এদিন দেখছি কয়দিন আগে আপনার হচ্ছে বিডা তো অনেক বড় প্রোগ্রাম করছে, ইনভেস্টরটা আনতেছে, তাই না? এখন এই পর্যন্ত অনেকেই দেখতেছি, অনেকে বলতেছে যে বিডার পরিচালকের হলো কি ক্যাপাসিটি হইলো, তো কোনো ইনভেস্ট আনতে পারলো না, এইটা না সেটা, নানান ধরনের নানান কথা। কিন্তু কেউ এইটা একবারও হচ্ছে ভাবে নাই যে বিদেশিরা যে আমাদের দেশে ইনভেস্ট করবে, কোন সিকিউরিটির মধ্যে ইনভেস্ট করবে, কি কারণে আমাদের এখানে ইনভেস্ট করবে, আমরা তাকে কি ধরনের ইনসিউরিটি দিতে পারি যে সে আমাদের দেশে ইনভেস্ট করবে এবং প্রফিট করতে পারবে। আমাদের কাছে কি আছে? তেমন ধরেন পোর্ট হইল এই ইনভেস্টমেন্ট চ্যানেলের অন্য একটা অংশ। কারণ ধরেন কোনো জায়ান্ট অর্গানাইজেশন বাংলাদেশে এসে ইনভেস্ট করলো, এখন ইনভেস্ট করার আগে সে তো প্রথম চিন্তা করবে যে আমি এইখানে হলো এই যে প্রোডাক্ট তৈরি করব, এই প্রোডাক্ট তো আমার হচ্ছে শ্রীলঙ্কানে নিতে হবে, আমার এই প্রোডাক্ট সিঙ্গাপুরে নিতে হবে, মালয়েশিয়ায় নিতে হবে, অন্যান্য সব কান্ট্রিতে নিতে হবে। তাহলে এই যে আমি অন্য জায়গায় রপ্তানি করবো, এই রপ্তানি করার জন্য আমার যে চ্যানেল দরকার, সেই চ্যানেলটা এখানে কি পরিমাণে আছে এবং এইটা দিয়ে আমার প্ল্যানের সাথে সাফিসিয়েন্ট কিনা। তো ডেফিনেটলি এই যে সাফিসিয়েন্ট কিনা, এইগুলো ইনভেস্টররা কনসার্ন দিছে, কনসার্ন দেওয়ার পরেই গভর্নমেন্ট মনে করছে যে না, তাহলে তো যেহেতু আমার দেশের পোর্টের একটা সমস্যা। তার আগে পোর্টের বিষয়টা বলে দিই। আপনার কি জানেন যে আমাদের দেশে পোর্টে
মনে করেন যে সিঙ্গাপুর থেকে একটা গুডস বাংলাদেশে পোর্টে আসছে। সিঙ্গাপুর থেকে যদি একটা গুডস বাংলাদেশে ঢুকতে যদি 10 দিন সময় লাগে, পোর্ট থেকে এটা রিলিজ হইতে আমাদের দেশের এখন বর্তমান যে প্র্যাকটিস, সেইটা পোর্ট থেকে রিলিজ হইতে কমসে কম 15 থেকে 16 দিন সময় লাগে। আপনি চিন্তা করতে পারেন যে একটা প্রোডাক্ট আমি 10 দিনে পোর্টে নিয়ে আসলাম অন্য দেশ থেকে, আর আমার দেশের শুধু সিস্টেমেটিক ফল্টের কারণে এটা আমার 15 দিন সময় লাগে হাতে আসতে। ইয়েস, এইটা ট্রু। আর এই সব দিক চিন্তা ভাবনা করেই ইনভেস্টররা বাংলাদেশের এই কনসার্নটা দিছে যে তোমার এই জায়গায় ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ এইখানে আমাদের ইনভেস্টমেন্টটা কি আমরা কনফিডেন্ট পাইতেছি না। তো আপনি ইনভেস্টর চাইবেন কিন্তু তাকে আপনি ফ্যাসিলিটিস দিবেন না, তাহলে আপনার কাছে ইনভেস্টর আসবে কেন? এখন মোদ্দা কথা হইল যে বাম দলগুলো বা অন্যান্য সংগঠনগুলো যেইভাবে, মানে আমি গতকালকে দেখলাম যে একটা বাম সংগঠন চিটাগাং পোর্টের সামনে আন্দোলন করতেছে যে কিনা পোর্টের এক ধুলা মাটিও কোনো ভিনদেশীদের হাতে যেতে দেওয়া হবে না, জীবন থাকতে তারা দিবে না। চিন্তা করেন যে এইগুলো কত বড় গদ্য বা গাধা না হইলে এই কথা বলতে পারে। আরে ভাই, পোর্ট তো মানে দেশের পোর্ট তো কাউকে দিয়ে দেয় নাই, দিছে কি যে আপনার ওইখানে কোনো কিছুই নাই, যার শুধু ল্যান্ড আছে আর পানি আছে, সেইখানে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। তাও কি এমন একটা কোম্পানি যে পৃথিবীর সবচেয়ে ফেমাস কোম্পানি, পৃথিবীর ফেমাস কোম্পানিকে দেওয়া হয়েছে যে এই কোম্পানিটা এইখানে আইসা 6,500 কোটি টাকা ইনভেস্ট করবো কইরা টোটাল একটা পোর্ট তৈরি করব। এই পোর্ট তৈরি করে তারা 30 বছর এখানে ব্যবসা করব। তাহলে ভাই, আপনার এখানে একটা লোক 6,500 কোটি টাকা ইনভেস্ট করব, সে তার টেকনোলজি নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবো, সে তার প্রফিট ছাড়া। এখন আপনি বলবেন যে ভাই এগুলো করলে তো হলো না, তা আমাদের দেশে তো হচ্ছে সিকিউরিটির সমস্যা। সিকিউরিটির তো কোনো সমস্যা না, সমস্যা হলো মাথায়, মেন্টালিটির সমস্যা। কারণ কি? কারণ এই যে লোকগুলো যারা এটার বিরোধিতা করতেছে, ডিরেক্টলি এরা কোনো একটা পার্টিকুলার গ্রুপের বা কোনো একটা পার্টিকুলার হচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আন্দোলনটা চালায় যেতেছে এবং বিরোধিতা করতেছে। আমি কয়দিন আগে দেখলাম যে রাজনীতিকর অনেক লোক এবং রাজনীতিবিদরাও বলতেছে যে এই সরকারের ভোট দেওয়ার কোনো এখতিয়ার নাই। ভাই ভাই, বেশ ভালো কথা, এই সরকারের যদি ভোট দেওয়ার এখতিয়ার না থাকে তাইলে এই সরকারের কি নির্বাচন করানোর এখতিয়ার আছে? তাহলে এই সরকারের যদি ভোট দেওয়ার এখতিয়ার না থাকে তাহলে এই সরকারের কি হইলো? এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের আন্ডারে যে হচ্ছে আওয়ামী লীগের বিচার করলো, সেই এখতিয়ার কি রাখে? ওইখানে তো আপনারা প্রশ্ন করেন না, আপনারা প্রশ্ন করতেছেন এইখানে। এই কারণে প্রশ্ন করতেছেন কারণ এইখানে তো অনেক বড় স্টেক হোল্ডার জড়িত। কারণ বাংলাদেশের যে পরিমাণে দুর্নীতি পোর্টে হয়, এইরকম দুর্নীতি আর বাংলাদেশের কোনো সেক্টরে হয় না। আপনি আরো জেনে অবাক হবেন, যেখানে পোর্টের দুর্নীতিটা কেমন হবে। ছোট একটা উদাহরণ দেই, সেটা হইলো আমি শুনছি আর কি, এটা যেমন ধরেন আমাদের দেশের পোর্টে হলো ম্যানুয়াল মুভমেন্ট করা হয় এবং হিউজ পরিমাণে ম্যান পাওয়ার লাগে। এই হিউজ পরিমাণ ম্যান পাওয়ারের মধ্যে কি পরিমাণে দুর্নীতি হবে, কিভাবে হয়? ধরেন কথার কথা, ওইখানে ম্যান পাওয়ার সাপ্লায়ারের 5টা কোম্পানি আছে, কথার কথা। এখন কোনো একদিন যদি ধরেন এই 5টা কোম্পানি মিলে যদি তাকে 1,000 শ্রমিক ওই ফ্যাক্টরিতে ওইখানে দিতে হয়, তাহলে ওরা টোটালি শ্রমিক দিবে হইলে মনে হয় 500। এই 5 জনে মিলে কিন্তু সিন্ডিকেট, এই 5 জনে মিলা, এই 5 জনে মিলা লোক দিবে 500, আর টাকা কিন্তু ঠিকই 1,000 লোকের উঠবে। তার মানে 500 জন শ্রমিকের টাকা, মানে 1,000 লোক শ্রমিকের টাকা উত্তোলন করবে, কিন্তু কাজ হবে মাত্র 50%। ওই যে বললাম না একটু আগে যে 15 দিন কেন হয়? 15 দিন এই হওয়ার কারণ হলো এটা, আর কিচ্ছু না। এখন এটা তো বন্ধ হয়ে যাবে। এখন এইটা বন্ধ হয়ে গেলে তাদের লস, ওই চোর, বাটপার, ঘুষখোর, দুর্নীতিবাজদের প্রবলেম। আর আমি ওই কথাই বলবো, যারা কিনা এর বিরোধিতা করতেছে এরা সবগুলোই হচ্ছে চোর, বাটপার আর দুর্নীতিবাজ, তাছাড়া আর কিচ্ছু না। কারণ লজিক্যালি পজিটিভলি এইটার বিরোধিতা করার কোনো হচ্ছে অপশন নাই। কিন্তু তারপরও করবে একটা মাত্র কারণ তাদের তো এতদিন তো হইলো বা ওইখান থেকে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ওই সব তো বন্ধ হয়ে যাবে, ওইটা তো এখন চলবো না। এই কারণে ওরা এখন এইখানেই দুর্নীতিটা করবো।
তাইলে বাংলাদেশ সরকার যেটা করলো, বর্তমান ইন্টিম সরকার যেটাগুলো কি দিল পোর্টের ব্যাপারে, পোর্টের বিষয়ে ওদেরকে কি দিল? তারা আরেকটা কথা বলে সিকিউরিটির কথা বলতেছেন, তাই না? তো সিকিউরিটি হলো বাংলাদেশের থেকে সব থেকে বড় হুমকি হইলো এই দেশে যেসব বিদেশি নাগরিকরা চাকরি করে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতের যে পরিমাণে নাগরিক বাংলাদেশের বড় মানে এত সিনিয়র সিনিয়র পজিশনে কাজ করে, এরা হলো বাংলাদেশের সব থেকে বড় সিকিউরিটি। কারণ এদের মাধ্যমে বাংলাদেশ থেকে সমস্ত ইনফরমেশন চলে যায় বিভিন্ন দেশে, আরো বিভিন্নভাবে যায়। কারণ আমি দেখেন বাংলাদেশের এখন যত ধরনের কার্যক্রম হইতেছে হয়, এগুলো ম্যাক্সিমামে দেখবেন হলো মানে আগে এখনো হয়, আগেও হয়েছে, ম্যাক্সিমাম দেখবেন সব ইন্ডিয়ান জায়ান্ট অর্গানাইজেশন অথবা বিদেশি অর্গানাইজেশন, বাট এটা করতেছে ইন্ডিয়ানরা। এটা কিভাবে করে জানেন? আপনি যে কোনো একটা ইনফরমেশন দিবেন, ওই কোম্পানির কি পরিমাণে খরচ, মানে কি কি কাজ করে, কিভাবে করে, কত লোক ওই কোম্পানিতে আছে, ইয়ারলি টার্নওভার কত, এদের প্রোডাক্ট ইন ডিটেলস একটা ফর্ম ফিল আপ করে দেওয়া লাগে। তার মানে কি জানেন? তার মানে হইলো ওই কোম্পানির ইনফরমেশন কিন্তু সে নিয়ে চলে গেল। ও, আপনাকে এইখানে এই সিকিউরিটি আর হচ্ছে প্রবলেম মনে হয় না, আপনার সিকিউরিটি প্রবলেম মনে হয়েছে খালি ডেভেলপমেন্টে যায়া। যে ওই একটা উদাহরণ ছিল আর কি, যে হইলো কোনো একটা জেলখানায় সব কয়েদিকে হলো আটকায় রাখছে, হ্যাঁ, বিভিন্ন দেশের কয়েদিকে সেপারেট সেপারেট আটকায় রাখছে। এবং আটকায় রাখে নাই, সেখানে শুধু 10টা তালা দিয়েও রাখছে, একটার জায়গায় 10টা তালা দিয়েও রাখছে। কিন্তু যেখানে বাঙালিকে রাখা হয়েছে সেখানে তালা দেওয়া নেই, সেখানে কোনো গেটই নেই, যা শুধু খালি ছেড়ে দিয়ে রাখছে। তো ওই জেলখানাতে ভিজিট করতে আসছিল এক সাংবাদিক। তো সাংবাদিক ভিজিট করতে আসেন, জেলারে জিজ্ঞেস করছে আপনি সবাইকে তালা মেরে রাখছেন, এদেরকে ছেড়ে দিচ্ছেন কেন? তখন ওই জেলার বলছিল যে এরা সবাই হচ্ছে বাঙালি, এদেরকে ছেড়ে দিয়ে রাখছি, এদের প্রতি আমার এতই বিশ্বাস যে এরা এখানে একজন থেকেও পালায় যাবে না। তখন ওই সাংবাদিক কিউরিওসিটি হয়ে প্রশ্ন করছিল যে কিভাবে আপনার কেন মনে হলো? কারণ বাঙালি মানে এরা এমন একটা জাতি যে একজন পালাই যেতে গেলে 10জন পা ধরে টাইনা নামাবে। সো ঠিক বিষয়টা হচ্ছে, উদাহরণটা আমাদের জন্য মানে একদম খাবে খাপ, উদাহরণটা আমাদের জন্য যায়, পৃথিবীর কোনো জাতির জন্যই যায় না। আমরাই হচ্ছে এই উদাহরণটার জন্য একমাত্র যোগ্য, আর কেউ এই উদাহরণের জন্য যোগ্য জাতি না। যে কথা বলতেছিলাম আর কি, বাংলাদেশ সরকার আসলে পুরো পোর্ট কাউকে দেয় নাই, যা শুধু দিছে হলো একটা নির্ধারিত পোর্ট ওরা তৈরি করবে, ওইটার যা শুধু মেনটেনেন্স। এবং ওদের সাথে চুক্তি হয়েছিল ওরা লোকবল ওইখানে দরকার হবে, তার 70% থাকবে হচ্ছে এদেশের মানুষ। তার মানে কি বুঝছেন? সমস্ত কিছুতে আপনাদের তদারকিতেই থাকবে, এবং যা কিছু আছে সব কিছু আপনাদের চোখের সামনেই ঘটবে। যা শুধু উপকার হবে হইলো, এই পোর্টটা যদি হয় বাংলাদেশে, তাহলে এই 16 দিনটা আইসা দাঁড়াবে হলো মাত্র কিছু ঘন্টায়, 20 ঘন্টা, 24 ঘন্টা, 16 ঘন্টার মধ্যে। কোথায় 16 দিন আর কোথায় 20 ঘন্টা, এইটার মধ্যে নাইমে আসবে। এখন আপনাদেরকে বলি যে দয়া করে এইটার বিরুদ্ধে এরকম হচ্ছে কি বলে বিরোধিতা না কইরা আপনি আরো বরংশ বলতে পারেন যে এইটাকে আরো কিভাবে কনক্রিটলি কন্ট্রাক্ট মানে করলে মানে আরো কিভাবে করলে ওইটা সমালোচনা করেন, যেটা কিভাবে করলে আমাদের স্বার্থ রক্ষা হবে। বিরোধিতা কইলে ওদেরকে তারাই দিয়ে আমাদের আসলে কোনো লাভ নাই, এটা আলটিমেটলি আমাদের লস। কারণ কি, আপনি যখন কোনো কিছুর করার ক্ষমতা থাকে না, তখন আপনি কিন্তু আপনার ল্যান্ডটা ঠিকই কোনো বিল্ডার্স মানে বলে ডেভেলপার কোম্পানিকে দেন। সো যখন ডেভেলপারকে কোম্পানিকে দেন তখন সে কিন্তু 50-50 আপনার কাছ থেকে নিয়ে নেয়, তখন শরীরে জ্বালা বাঁধে না। বাধা হলো কোথায়? যখন দেশের মঙ্গল হয়। তো সবাইকে বলবো যে এইটাকে বিরোধিতা করেন না অ্যাটলিস্ট, মানে এটাকে বিরোধিতা করে কোনো লাভ নাই, এটাকে বিরোধিতা করলে আলটিমেটলি দেশেরই লস।